মীনাক্ষী, শুরু করছি জবাব চায় বাংলা। ভালো নেই মানুষ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে ভালো থাকার কথাও নয়। দিন দিন বাড়ছে খরচ, অথচ আয় কিন্তু সেই এক জায়গাতেই দাঁড়িয়ে। কেন্দ্র সামান্য স্বস্তি দিলেও পেট্রোল ডিজেলের দাম এখনো নাগালের বাইরে। অন্যান্য রাজ্য পেট্রোপণ্যের উপরে ভ্যাট কমালেও আমাদের রাজ্যে এখনো সেসব কল্পনা। মানুষকে স্বস্তি দেওয়া তো নয়, বরং রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে এগিয়ে রয়েছে রাজ্য। দাম বৃদ্ধির প্রতিবাদ করলেও দাম কমানোয় কোনো উদ্যোগ নেই। কেন্দ্র সরকার অবশ্য এই বিষয়ে আরও একটি পদক্ষেপ নিয়ে নিয়েছে, যেখানে ইতিমধ্যেই বিতর্কের জন্ম হয়েছে। একদিকে পেট্রোল ডিজেলের শুল্ক কমালো, অন্যদিকে বিনামূল্যে রেশন বন্ধ করে দিল কেন্দ্র। কিনা দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দেশের অর্থনীতিকে টেনে তুলতে গিয়ে আমজনতার যে কোমর ভেঙে যাচ্ছে তা কি দেখতে পাওয়া যাচ্ছে না? পশ্চিমবঙ্গ সরকার অবশ্য বিনামূল্যে রেশন দিতে দুয়ারে রেশন প্রকল্প চালু করছে, কিন্তু তাও অত্যন্ত অপরিকল্পিতভাবে। প্রকল্পের ঘোর বিরোধিতা করে আদালতেও গিয়েছেন রেশন ডিলাররা, অথচ মুখে অনেক কথা, অনেক বড় বড় কথা। অর্থনীতিতেও পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় গোটা দেশের থেকে সব থেকে বেশি, এমনটাই দাবি রাজ্যের শাসক দলের নেতাদের। এখানেও কেন্দ্রের সঙ্গে তুলনা, শুধু তুলনা আর দোষারোপ করে সাধারণ মানুষের সমস্যা মিটবে কি? কেন্দ্র রাজ্যের তরজায় তো পিষে মরছে আমার আপনার মতো সাধারণ মানুষই। সুরাহা কোথায়? আদৌ আছে কি? অন্যান্য রাজ্য যা পারছে আমাদের রাজ্য সরকার পারছে না কেন? সাধারণ মানুষের এই দুর্ভোগের শেষ কবে, কোথায়? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। নিয়ন্ত্রণে রাখতে গত বুধবারই পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে এখনো পর্যন্ত 22টি রাজ্য পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে, কিন্তু এখনো 14টি রাজ্য সেস কমালেও ভ্যাট কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। গত ফেব্রুয়ারি মাসে 1 টাকা সেস কমিয়েছিল রাজ্য, কিন্তু তখনও পেট্রোল ডিজেলের দাম নাগালের বাইরে ছিল না। বর্তমানে পেট্রোল ডিজেলে মানুষের সুরাহা দিতে কোনো সিদ্ধান্তই নেয়নি নবান্ন। এই নিয়ে শুধু চলছে কেন্দ্রকে দোষারোপ। যারা শুধুমাত্র পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন, যারা এখনো বেসিক প্রাইস কমিয়ে দেবার দাবি তুলে যাচ্ছেন, যারা দিনের পর দিন রাস্তায় নেমে এ নিয়ে প্রতিবাদ করেছিলেন, মিটিং মিছিল করেছিলেন, আমরা দেখতে চাই যে রাজ্য সরকার তারাও তারা নিজেদের দায়িত্ব পালন করুন। পূর্ণভাবে পেট্রোল ডিজেল নিয়ে মানুষের চোখে ধুলো দেওয়ার সস্তা রাজনীতি করছে। তার কারণ হচ্ছে আসলে দরকার মূল দামটা কমানো, মূল দামটা কমাতে হবে এবং পেট্রোল ডিজেলের উপর কর কাঠামো যেটা আছে, যেটায় সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি রাজস্বটা নিয়ে যায়, রাজ্য সরকার কম পায়, এটার রিস্ট্রাকচারিং দরকার, পুনর্বিন্যাস দরকার। মানুষের সমস্যা এখানেই শেষ নয়। অর্থনৈতিকভাবে দেশ এখন ঘুরে দাঁড়াচ্ছে, কথা বলে 30শে নভেম্বরের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত বিনামূল্যে রেশন বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আগামী বছরের জুলাই পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মন পেতে দুয়ারে রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়, কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত হওয়া নিয়ে বেঁকে বসেছেন ডিলাররা। এত কম সংখ্যক কর্মী নিয়ে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করা কার্যত অসম্ভব বলে দাবি তাঁদের। বিষয়টি এখন হাইকোর্টের বিচারাধীন। এভাবে পরিকল্পনা ছাড়া কোনো প্রকল্প ঘোষণা করার মানে কি, আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই সমস্যার সমাধানে পরবর্তীতে সেই কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছে রাজ্যের শাসক দল। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যারা গরিব মানুষ বা দারিদ্র্য সীমার নিচে থাকেন, বা যারা এই বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে আরো যখন অর্থনীতিটা দুর্বল হয়েছে, সেখানে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নাগরিককে সার্বিক সুরক্ষা দেয়া। কেন্দ্রের দাবি অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেখানেও কেন্দ্রকে চ্যালেঞ্জ রাজ্যের। পশ্চিমবঙ্গে মাথাপিছু আয় গোটা দেশের তুলনায় বেশি বলে দাবি শাসক দলের। সবকিছু নিয়েই
কেন্দ্র রাজ্য তরজা চলছে। সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে কিভাবে? রাজনৈতিক দলগুলি শুধু রাজনীতি করছে, আম জনতার কথা ভাবছে না কেউ। কেন্দ্র রাজ্য জাঁতাকলে প্রতিদিন পিষছে মানুষ। কবে মিটবে এই সংকট? আপাতত এই প্রশ্নের উত্তর অজানা। রিপাবলিক বাংলা। কেন্দ্র রাজ্যের জাঁতাকলে আম জনতা, যে নিয়ে ডিবেট করবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস মুখপাত্র অনিন্দ রায় চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যে অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় যোগ দিবেন জবাব চায় বাংলায়। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই কোহিনুরের কাছে যাই। কোহিনুর, প্রতিবাদ তো অনেক হলো, পথে ঘাটে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হলো, রিকশায় উঠে, গরুর গাড়িতে উঠে। রাজ্যে দাম কবে কমছে পেট্রোল ডিজেলের? দেখুন, পেট্রোল ডিজেলের যে মূল কথাটা সেটা হচ্ছে বেসিক প্রাইসটা কমাতে হবে। কেন? কারণটা একটু স্পষ্ট বলে দিই। জানুয়ারি 2014-তে $105 ব্যারেল ছিল, সেটা এখন কমে গিয়ে হয়েছে নভেম্বর 2021-এ $86.70, $86.67। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বেস প্রাইসটা কমায় তাহলে আলটিমেটলি সেখানে কমবে। আর ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার তার শেষ অলরেডি $1 কমিয়ে দিয়েছিল অলরেডি। এবার আপনি যদি তুলনা করেন যে কেন্দ্রীয় সরকার 1 লিটার পেট্রোল ডিজেল থেকে কত পায়, রাজ্য সরকার পেট্রোল ডিজেল কত পায়, দেখবেন একটা আকাশ পাতাল পার্থক্য আছে। আমাদের কথা হচ্ছে যে খুব সিম্পলি বলে, এবং এই 100 টাকার হলে 35 টাকার মতো কেন্দ্র পায়, 24 টাকার মতো রাজ্য পায়, সেরকম একটা। হ্যাঁ, তো সেই 24 কম না সেটা 1 লিটারে। এবং আপনি যদি আমি যদি রেভিনিউটা দেখি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। 2014 সালে 14-15 ফিনান্সিয়াল ইয়ারে সেন্ট্রাল গভর্নমেন্ট পেত 172,065 crore, সেখানে রাজ্য সরকার কাছাকাছি পেত 166,054। সেটা ডিফারেন্সটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কিন্তু দাঁড়িয়েছে 3,34,314 কোটি টাকা পাচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার তার নিরিখে কত কম, 2,21,005 কোটি টাকা পাচ্ছে রাজ্য সরকার। তো এই যে কেন্দ্র রাজ্য একটা রেভিনিউ জেনারেশন যেখান থেকে হচ্ছে, সেখান থেকে রাজ্য সরকার এতটা কম পাচ্ছে কেন্দ্র থেকে। যে 14-15 তো একটাই সরকার, একটাই কেন্দ্রীয় সরকার ছিল। এ রাজ্যে শুধু পাচ্ছে না, এটা বাকি রাজ্যগুলোর ক্ষেত্রেও তাই। একটা বোধহয় কোহিনুর একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। ভারতবর্ষটা তো অনেকগুলো রাজ্যকে নিয়ে, তো সবকটা রাজ্য জুড়লে এখানে যেমন সবকটা রাজ্য শেষ কমায়নি, সবকটা রাজ্য ফেব্রুয়ারি মাসে শেষ কমায়নি, যেটা আমরা কমিয়েছি। আমি একটা কথা বলি, তোমরা এপ্রিলে 2020 এপ্রিলে $1 বাড়িয়েছিলে, সেটা তোমরা বলছো না। এটা আমরা করোনা যে $1 বেড়েছিল, এপ্রিলে $1 বেড়েছিল, আমরা ফেব্রুয়ারি মাসে শেষ কমিয়েছি। আমাকে বলতে দিন, শেষ করতে দিন। এই যে রেভিনিউটা পাচ্ছে রাজ্য সরকার কম, তারপর আমাদের গত নভেম্বর মাস থেকে জিএসটি কম্পেনসেশন বাকি, জিএসটি কম্পেনসেশন যেটা আমাদের পাওয়ার কথা সেটা বাকি, বিভিন্ন প্রকল্পের টাকা বাকি, সেটা বারবার অ্যাপিল করেছে। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যান তিনি অ্যাপিল করে আসেন, কিন্তু সেটা হয়ে ওঠে না। এখন কোনটা বিষয়টা নিয়ে বলো, বিষয়টা নিয়ে তো আমি বলছি না, বিষয়টা নিয়ে রাজ্য কম পাচ্ছে জ্বালানির ক্ষেত্রে, অন্যান্য রাজ্য তো কম পাচ্ছে। 22টা রাজ্য তো ইতিমধ্যে কমিয়ে দিয়েছে। 22টা রাজ্য তো আমাদের মতো আগে কমায়নি, 22টা রাজ্য আগে কমায়নি। এবং 22টা রাজ্যের রেভিনিউটা চেক করুন কত, আমাদের রেভিনিউ কত পাচ্ছি আমরা চেক করুন, 22টা রাজ্যের রেভিনিউ চেক করুন, বিজেপি শাসিত জিএসটি কম্পেনসেশন কত পেয়েছে সেটা চেক করুন, আমরা কত পেয়েছি সেটা চেক করুন। চেক করলে ক্লিয়ার হয়ে যাবে কোথায় কি হচ্ছে। ওরা যত জোরে বলছে যে $1 কমিয়েছি, কিন্তু ওরা ভুলে গেছে যে 2020 এপ্রিল মাসে ওরা $1 বাড়িয়েছে, ফলে ওরা কিছুই কমায়নি। আর এই বাড়তি আমরা তো পেট্রোল ডিজেলে আছি, এই মুহূর্তে আমরা এক মিনিট বলতে দাও, এক মিনিট একটু। আমি খালি তোমাকে বলেছি তুমি 2020 এপ্রিল মাসে $1 বাড়িয়েছো, হ্যাঁ বা না? না, আমি যতদূর জানি আমাদের শেষ বাড়েনি, আমরা শেষটা কমিয়েছি, ভ্যাটটা কমাইনি, ভ্যাটটা কম $1 বেড়েছে। কিন্তু কৃষি শেষ $5 এবং $4 কৃষি শেষ একদম খুব ক্রাইসিস পয়েন্টে সেটা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। আমার সময় তো এখন মানুষ সেইটা কমিয়ে এখন কি হবে? দাঁড়াও, তুমি প্রথমে শুরু করলে $105 ব্যারেল ছিল, এখন দাম কমে গেছে। হ্যাঁ, তাহলে বেস প্রাইস কমবে না। বলছি মানুষ কি চায়? মানুষ ব্যারেল, লিটার, উৎপাদন মূল্য, উৎপাদন শুল্ক মানুষ সব বোঝে না।
মানুষ বোঝে আমায় কত টাকা দিতে পকেট হচ্ছে। থেকে কত সেটা তো টাকা সরকার দিতে বোঝে। হবে? এক মিনিট। মানুষকে বোঝার দরকার নেই, সরকারকে বুঝতে হবে। বাইরে গিয়ে কত টাকা দিতে হচ্ছে? হ্যাঁ, আমায় কত কতটা দিতে দাম হচ্ছে? বাড়ছে? এই বাড়তি যে এই যে 70 টাকা থেকে 110 টাকা হয়ে যাওয়া পেট্রোলে তোমাদের বাড়তি আয় রাজ্য সরকারের, তোমাদের না, রাজ্য সরকারের বাড়তি আয় প্রায় লিটার প্রতি 9 টাকা। লিটার প্রতি এত 9 টাকা। প্রশ্ন এক তো মিনিট, এক মিনিট, আসেই না, এক যদি মিনিট। আমার- বল, না, আমি একটা এক খুব মিনিট। simple কথা। না না, আমার আরে এই খুব প্রশ্নটার উত্তর হ্যাঁ বানাই হবে। সিম্পল কথা যে তুমি 9 আমার টাকা ব্যারেল বাড়তি যদি আয় করছো, 25 টাকা, তুমি সেই 25 9 ডলার যদি টাকা ব্যারেল- বলছি 25 আবার সেই- ওটা তো- ওটা নিয়ে- ডলার যদি ওটা ব্যারেলে নিয়ে- কমে, ওটা নিয়ে বেস একটা- প্রাইস কমলে তো আলটিমেটলি আরে ভাই, কমে যাবে, কোনো ওটা- নো ওটা- ডিবেট, ওটা অন্য নিয়ে- বিষয় ডিবেট ওটা করবো নিয়ে আমরা। একটা দিল্লি অভিযান করা যেতে পারে, কিন্তু আমার যে ওটা- প্রশ্নটা আরে হচ্ছে এটাই তো simple, তুমি এটা তো যে বাড়তি easiest process। রোজগারটা করছো, এইটাই তুমি তো যে easiest বাড়তি process। রোজগারটা করছো এবং আমার যদি যার মূল- জন্য তুমি এক মিনিট, কেন্দ্র সরকারকে মূল রোজ ভোট বেসিস, দিচ্ছ, মূল তুমি বেস সেই প্রাইসটা বাড়তি যদি রোজগার কমিয়ে দেওয়া হয়, দাও। না না, তোমায় মূল কম করতে বেস, হবে না, মূল লোকসান করতে বেস হবে না। প্রাইসটা তুমি যদি তোমার বাড়তি আরে রোজগারটা কোথায় কমিয়ে বাড়তি দাও। রোজগার হচ্ছে? এই আপনারা যে কৃষি সেচ বাড়তি- লাগিয়েছেন, আপনি যে দুটো পেট্রোল ডিজেল আরে ভাই, পর্যন্ত ওটা কৃষি তো- সেচ। ওটা তো আমি নিয়ে যাচ্ছি, ছেড়ে দাও, ওটা আমি নিয়ে যাচ্ছি, ওটা তো Plus দায় আমি base নেবো। price। আরে ভাই ওটা না, না, একটা আমার সহজ কথা base বলো, price। তুমি 9 টাকা আমার ধরো, আমার যদি তুমি base আমাকে price-টা আমি একটা- কমিয়ে দিই, দাঁড়াও না, শোনো। তাহলে তো debate-এর আরে- কোনো জায়গাই থাকে না। আরে ভাই, মানে আসছি, সবকিছু আসছি, কেন্দ্র করে আসছি। দেবে। না না, না, আরে না, করা তো স্বাভাবিক। আরে ভাই, ওরা স্বাভাবিক না। হ্যাঁ, হ্যাঁ। আপনি না, আমি suppose- আমি সোজা কথা, আমি সাধারণ মানুষ, আমার কাছে সোজা কথা বলবেন। আপনারা রাস্তায় নামছেন, আপনারা রাস্তায় নামছেন, এত কনসার্ন আপনারা, এত কনসার্ন আপনারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। সরকার কি করেছে? সাধারণ একটা মানুষ বলেছে যদি সিস্টারকে দিয়ে ডাক্তারের কাজ চালাবে, নতুন সিস্টার নিয়ে নেবে যারা অন্তত স্যালাইন ইনজেকশন দিতে পারে, তারা করোনার নামে 1 টাকা নিয়েছে। আমাকে তো বলছো অন্য জায়গায় চলে যাচ্ছে। তোমরা কৃষি, বিষয়টা তোমরা হচ্ছে কৃষি শেষের খুব কথা সিম্পল, বলছো, খুব তুমি আমাকে সিম্পল। বলছো, তুমি তোমার আমার বাড়তি বেস রোজগারটা প্রাইস ছেড়ে দাও। কমেছে, আমার আরে- বেস প্রাইস কমেছে, আমি বেস প্রাইস কমিয়ে দেবো তার অনুপাতে। আবার বেস প্রাইস আরে বাড়লে এটা বাড়বে, কেন্দ্রীয় সরকারের কিন্তু বেস ব্যাপার। প্রাইসটা কমবে কিন্তু না কেন? তোমার হাতে যেটা আছে তুমি সেটা বেস কেন প্রাইসটা করছো কেন না? কমবে না? তোমার হাতে বেস প্রাইস কমে গেলে আরে তার ভাই, ডিবেটের কোনো আরে জায়গাই থাকে না। ঠিক ঠিক ঠিক, ওটা তো সময় আমি নষ্টের তো কোনো জায়গা বলছি, থাকে না, ওটা অন্য নিয়ে বিষয়ে একটা debate করা দিল্লি যায়। অভিযান করব, কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে তোমার হাতে বাড়তি 9 টাকা আছে, এই 10 টাকা 5 টাকা কমানোর কেন্দ্রের ফলে কত হাতে এক মিনিট আছে? আমি বলছি, অনেক কেন্দ্রের আছে, হাতে কত? অনেক আছে। আজ আচ্ছা, আরে ভাই, আজ কেন্দ্র রাজ্যের কত ডিফারেন্স? তোমরা তো বলেছিলে, এক মিনিট, তোমরা বলেছিলে, দিনে কমিয়ে দেওয়ার পরও কেন্দ্র বেশি। রাজ্য আজকের দিনের সরকারের পরেও কেন্দ্র বেশি। রাজ্যে তৃণমূল না, কমিয়ে সরকার দেওয়ার পর কি কেন্দ্র এলে বেশি না? পেট্রোলের দাম কমবে, না। তোমরা বলেছিলে তো, তুমি বাড়তি রোজগারটা কমাও, তুমি তোমাদের না, না, নির্বাচনে বলেছিলে, কেন্দ্রীয় সরকার, তোমরা এখনো নির্বাচনে পর্যন্ত প্রচারে, কেন্দ্রীয় সরকারের রেভিনিউ বেশি না, আমাদের রাজ্য সরকারের রেভিনিউ আমি বেশি। আসছি, আমি এই বিষয়ে যে এই বিষয়ে যে বিতর্ক হচ্ছে, এই বিষয়ে যে বিতর্ক হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে তরজা শোনাবো, সেই বক্তব্য আসছি ডিবেটে, আসছি কিছু বক্তব্য শোনাবো, আসছি বুঝলো যে দেশে প্রচণ্ড মানুষের ক্ষোভ রয়েছে। বাই ইলেকশনে বিজেপি ব্যাপকভাবে হারল, হিমাচলে, রাজস্থানে, পশ্চিমবাংলা, এমনকি কর্ণাটকে। তাতে ওরা বুঝলো কিছু করতেই হবে এই ব্যাপারে, তাই বাধ্য হয়ে করলো। কেন্দ্রীয় সরকার যে কোনো কারণেই হোক পেট্রোপণ্যের ওপরে খানিকটা শুল্ক কমিয়েছে, প্রয়োজনের তুলনায় অনেক কম কমিয়েছে, এবং তারা দাবি করেছে যে রাজ্য সরকারগুলো তাদের রাজ্যের যে ট্যাক্স সেটাকে কমাক। বিজেপি শাসিত রাজ্যগুলো কেউ কেউ কমিয়েছে, বিজেপি শাসিত নয় এমন রাজ্য উড়িষ্যার মতন তারাও কমিয়েছে। আমাদের রাজ্য সরকার তো ভাষণবাজি করে যাচ্ছে, কমাবে কবে? সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি পার্টি ধুয়ে গেল। গরিব মানুষ, সাধারণ মানুষ আপনার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াতে আপনি ভরকে গেছেন, আপনি ভয় পেয়েছেন, আর কিছু নয়। আমি যাব, আমি বক্তব্যগুলো শুনলাম, আমি যাব শতরূপের কাছে। শতরূপ, তোমরা শ্রমজীবী ক্যান্টিন চালাও, তোমরা বলো যে আমরা মানুষের পাশে আছি, আমরা বারবার ভোটের রেজাল্টের পরেও সেটা এফেক্ট করে না, কারণ আমাদের রাজনীতি মানুষের রাজনীতি। তো কেন্দ্র এবং রাজ্যের দিকে দোষারোপ করে তোমরা কি করছো? তাহলে তোমরা এই বিষয়ে কতটা আন্দোলন করেছো, কতটা পথে নেমেছো, কতটা মানুষের পাশে থেকেছো? কি করবো বলুন, এবার শ্রমজীবী পেট্রোল পাম্প করবো? আমাদের করার কি আছে? বিরোধী দল আমরা তো সরকারের কাছে দাবি করতে পারি, সরকারের কাছে অ্যাপিল করতে পারি। যদি আমরা সরকার চালাতাম, আমরা আমাদের অল্টারনেট পলিসি দিয়ে সরকার চালাতাম। আমরা সরকারে নেই, তা আমাদের দাবি করা ছাড়া করারই বা কী আছে? আমি একটা কথা বলি নাকি, প্রথম কথা হচ্ছে আমরা মনে করি রাজ্যের এখানে সেস কমানো উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। না, মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন, উনি সেই সময় কেন্দ্রের সরকারের মন্ত্রী থাকতেন নিজে, সে কংগ্রেস সরকারই হোক বা বিজেপি সরকারই হোক, দেশে দুজন ছিলেন কমন মন্ত্রী দুটো সরকারই, রামবিলাস পাসওয়ান, দুই মমতা ব্যানার্জি।
যখনই কেন্দ্রের সরকার দাম বাড়াতো তেলের, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মিছিল করতেন এই বলে যে এত দাম খাবো কি, জ্যোতি বসু যাবে কি, এত দাম খাবো কি, বুদ্ধ বাচ্চা যাবে কি, এই বলে মিছিল করতেন এবং দাবি করতেন যে কেন্দ্রের সরকার দাম বাড়িয়েছে বাড়া, রাজ্য সরকার তাদের অংশের ট্যাক্স কমিয়ে মানুষকে রিলিফ দিক, এবং সেটা বেশিরভাগ সময় সেটা করাও হতো রাজ্যের ক্ষেত্রে। তাই আজকে আমরা ডেফিনেটলি মনে করি রাজ্যের ট্যাক্স কমানো উচিত। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা কথা বলি মীনাক্ষী, ধরুন আপনার পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানদার যে কোনো জিনিসের যা এমআরপি বা যা ন্যায্য মূল্য, সেখান থেকে প্রথমেই 50 টাকা বেশি দাম বলেন আপনাকে, বলে তারপরে আপনাকে 5 টাকা ডিসকাউন্ট দেন। তখন কি আপনি সেই দোকানদারকে খুব ভালো মানুষ বলবেন, নাকি তাকে বেসিক্যালি ঘুরপথে চোর বলবেন? নিশ্চয়ই আপনি চোর বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে সেরকম একটি চোর। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, গত 1 বছরে পেট্রোলের দাম বেড়েছে 76 বার, আমি খালি 1 বছরের কথা বলছি। ডিজেলের দাম বেড়েছে 73 বার। এই 76 বারে মোট 28 টাকা পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম 73 বারে মোট 26 টাকা বেড়েছে। এবং কোহিনুর যে কথাটা বললো, এই যে দামটা বেড়েছে, ক্রুড অয়েলের দাম কিন্তু কমেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, এদিকে আমাদের বাজারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, ভুটানের মতো একটা দেশ, যে দেশ নিজেরা তেলকে রিফাইন করে না, ভারত থেকে তেল কিনে নিয়ে গিয়ে বিক্রি করে, মানে রিফাইন্ড অয়েল কিনে নিয়ে গিয়ে বিক্রি করে, ভারত থেকে পেট্রোল কিনে ভুটান ভারতের থেকে সস্তায় বিক্রি করে নিজের দেশে, ভাবতে পারেন আপনি, আর ভারতে এই দামে পেট্রোল বিক্রি হচ্ছে। সুতরাং এটা কিন্তু কেন্দ্রের সরকার করেছে। এবার একটা কথা যেটা সজলদা বলছে যে রাজ্য কেন, কেন্দ্রের সরকার যা করছে দিল্লি অভিযান হবে, তাতে সজলদাও যাবে, খুব মজা হবে, কিন্তু রাজ্যের সরকার কেন এখানে একটা বেঞ্চমার্ক করছে না যে আমরা কেন্দ্রের দিকে তাকাবো না, রাজ্যের সরকার দাম কমা? প্রথম কথা হচ্ছে কেন্দ্রের সরকারটা তো মানে রাজ্য সরকার আমাদের সরকার, আর কেন্দ্রের সরকার মহাজাগতিক সরকার এমন নয়। আমাদের দাবি ডেফিনেটলি কেন্দ্রের সরকারের কাছে থাকবে, কেন্দ্রের সরকারকে আমরা এক্সাম করতে যাবোই বা কেন? দ্বিতীয় কথা হচ্ছে, এটাই যদি সজলদা বলে যে রাজ্যকে পুরো দায় নিতে হবে পেট্রোল ডিজেলের, আমি কিন্তু প্রথমেই বলেছি মীনাক্ষী, রাজ্যের দাম কমানো উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সজলদা যদি বলে যে রাজ্যকে দায় নিতে হবে, ভারতে যে রাজ্যে আজকে পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি, সেই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, যেখানে রাজ্যের সরকার সবচেয়ে বেশি ট্যাক্স নেয় পেট্রোল ডিজেলের ওপর। বিজেপি তো 20টার কাছাকাছি রাজ্যে সরকার চালায়, ভোটে জিতে চালায় এমন নয়, 2-1টা রাজ্যে ভোটে হেরে গিয়েও চালায়। যাই হোক, এই যে এতগুলো রাজ্যে বিজেপি সরকার চালায়, 3-4টে রাজ্য এই মাইল ফলক স্থাপন করুক যে তারা তাদের অংশের লাভটাকে ফর্গ করুক। আমি তো ওয়েলকাম করছি বিজেপি শাসিত রাজ্য যেখানে যেখানে কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্তের পরে, যে ধরুন বেশ কিছু রাজ্য, আসামে ইত্যাদি কতগুলো বিজেপি রুল স্টেটে, তারা কেন্দ্রের সরকারের সিদ্ধান্তের পরে তারা তাদের অংশের ট্যাক্স কমিয়েছে, আমি সেটাকে ডেফিনেটলি ওয়েলকাম করছি। কিন্তু রাজ্যের কেন্দ্রের সরকার একচেটিয়াভাবে দাম বাড়িয়ে যাবে, তারা মুনাফা বাড়িয়ে যাবে, রাজ্য সরকারগুলো তাদের করবে, রাজ্য সরকারগুলো চলবে কীভাবে? আজকে আপনি জানেন মীনাক্ষী, এটা এই নিয়ে জিএসটি কাউন্সিলে বিরাট তোলপাড়ও হয়ে গেছে। কেন্দ্রে পরিষ্কার বলে দিচ্ছে জিএসটি কাউন্সিলে যে রাজ্যগুলোকে জিএসটি ডিউ আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না? বলছে আমাদের কোভিডের জন্য জিএসটি কালেকশন কম হয়েছে, এবং রাজ্যে সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া আছে, রাজ্যের একটা ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্স রয়েছে, ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে, রাজ্যগুলোর তো নিজস্ব খরচা রয়েছে, সেই রাজ্যগুলো এবার তাহলে কী করবে? আমার শেষ কথা এখানে বলছি মীনাক্ষী, আমি দেখুন, আপনারা একমত হতে পারেন না হতে পারেন, কিন্তু আমি ব্যাপারটাকে যেভাবে বুঝি, খালি একজন সিপিআইএমের কর্মী হিসেবে না, অর্থনীতির একজন ছাত্র হিসেবে, এবং আমি তার জন্য খালি বিজেপিকেও দোষ দিচ্ছি না, এর জন্য বড় অংশের দোষ কংগ্রেসেরও আছে, এবং ডেফিনেটলি বিজেপি তার পরবর্তীকালে আছে। আপনি দেখবেন গত 30 বছর ধরে একটা মানে পলিসিতে দেশ চালানো হয়েছে যে ইট ইজ নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, একটা থিওরি নামানো হয়েছে। প্রথম 92 সালের পর থেকে এটা শুরু হয়েছিল, নিওলিবারাল অর্থনীতি, এবং বিজেপি এটাকে 40 গুণ বাড়িয়ে নিয়ে গেছে, যে আপনার লাভজনক যা কিছু হচ্ছে সরকারের আর্নিংয়ের জায়গা ছিল, সে ব্যাংক থেকে শুরু করে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, পেট্রোলিয়াম থেকে শুরু করে, যা লাভজনক সংস্থা রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত বিক্রি করে দেওয়া, জলের দরে বিক্রি করে দেওয়া। আর এখন তো এটা তো মনিটাইজেশন প্রকল্প বলে সেটাকে এখন এই জায়গায় নিয়ে গেছে। এখন মুশকিলটা হচ্ছে মীনাক্ষী, দেখুন, এটা ঘটনা যে গত 1-1.5 বছরে পৃথিবীর সমস্ত দেশের মতো ভারত সরকারের ওপর একটা ভয়ঙ্কর ফিনান্সিয়াল বার্ডেন এসছে। এত মানুষের জন্য ভ্যাকসিন রেডি করা, এত মানুষকে কোভিডের সময় ইন্টারিম রিলিফ দেওয়া ইত্যাদি দেওয়া, টাকাগুলো আসবে কোত্থেকে? আকাশ থেকে তো পড়বে না টাকাগুলো। এদিকে আপনার টাকা উপার্জন করার সব রাস্তা আপনারাই গত 30 বছর ধরে বন্ধ করেছেন। আমি আবার বলছি, দোষ খালি একা বিজেপির নয়, কিন্তু বিজেপির দোষ এখানে সিংহভাগ। আমি জাস্ট আমার সেন্টেন্সটা শেষ করছি। সুতরাং আজকে আমাদের দেশের সরকার এমন একটা জাংচারে দাঁড়িয়ে আছে যেখানে সরকারের কাছে পেট্রোল ডিজেল থেকে টাকা তোলা ছাড়া আর্নিংয়ের দ্বিতীয় কোনো রাস্তা নেই। এমত অবস্থায় পেট্রোল ডিজেলের, ভারত সরকারের কথা বলছি, এমত অবস্থায় পেট্রোল ডিজেলের দাম এদেরকে বাড়াতেই হবে। এটা অসহায়, কিন্তু এই অসহায়তা এই পলিসি ডেকে এনেছে ভারত। আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, কংগ্রেস শাসিত রাজ্যগুলোর দিকে আঙুল উঠছে, কংগ্রেস শাসিত রাজ্য কি করছে? না, যা অনেকক্ষণ পর আমার দিকে নজর পড়ার জন্য ধন্যবাদ। আমি অনেকগুলো কথা শুনছিলাম, আমি 2-1টা ডাটা যদি দিতে পারি তাহলে সুবিধা হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছে, যখন মোদী এবং বিজেপি এবং অমিত শাহ ক্ষমতায় আসছে, তখন পেট্রোলের জন্য 9 টাকা 48 পয়সা নেওয়া হতো হচ্ছে রাজস্ব ট্যাক্স, আর ডিজেলের জন্য নেওয়া হতো 4 টাকা, মানে 3 টাকা 58 পয়সার কাছাকাছি।
এবার কোভিড যখন শুরু হলো 2020-তে, মানুষের কাছে খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, একের পর এক সরকারি সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ চাকরি হারা, 2 কোটি বেকারের চাকরি হলো না, তখন ভারতীয় জনতা পার্টি পেট্রোলের উপরে 13 টাকা আর ডিজেলের উপরে 16 টাকা ট্যাক্স বসাবে। আপনি দেখবেন এই রাজ্য সরকার, এই যে পশ্চিমবঙ্গ সরকার, পেট্রোলের উপরে 25% এবং ডিজেলের উপরে 17% ট্যাক্স নেয়। যখন 110 টাকা পেট্রোলের দাম এবং যখন ডিজেলের দাম 100 টাকার কাছাকাছি, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পেট্রোলের উপরে ট্যাক্স নিচ্ছে কত? 35 টাকা, আর ডিজেলের উপরে নিচ্ছে 32 টাকা। ওয়ার স্টেট গভর্নমেন্ট পেট্রোলের উপরে দিচ্ছে 26 টাকা আর ডিজেলের উপরে দিচ্ছে 23 টাকা। আপনি যখন ডিজেল আর পেট্রোলের কথা বলছেন, এখানে অনেক তথ্য আসছে, অনেক অর্থনীতির কথা হচ্ছে, অনিন্দ্যবাবু, কিন্তু প্রশ্ন আসছে অনিন্দ্যবাবু, কংগ্রেস শাসিত রাজ্য কি করছে? আমার স্পেসিফিক প্রশ্ন। কংগ্রেস শাসিত 2টো রাজ্য অলরেডি শেষ কমিয়ে দিয়েছে। কংগ্রেস শাসিত 2টো রাজ্য তারা শেষ কমিয়ে দিয়েছে, আপনি দেখে নেবেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো শেষ কমাচ্ছে না কেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার এখানে শেষ কমাচ্ছে না, আর এখানে বিজেপির কিছু রাজ্য তারা শেষ কমাচ্ছে না। যদি রাজস্ব আইন করতে হয়, রাজস্ব আইন করতে গিয়ে একদিকে যখন আমি রাজস্ব আইনটা করছি, দেখা যাচ্ছে যে আমার মাইনেটা যদি 20 টাকা হয়, তাহলে রাজস্ব আইন করতে গিয়ে এবং 19 টাকা বেরিয়ে যাচ্ছে, 1 টাকা আমার গচ্ছিত থাকছে। তাহলে 1 টাকার মধ্যে আমি খাবো না বাসের ভাড়া দেবো না চাকরি করবো না জিনিসপত্র। আমি এখানে সুমন বাবুর কাছে আসবো। এক মিনিট, একটা লাইন বলে শেষ করছি। মোদি আর দিদির অর্থনীতির যে কালচার, সেটা ঠিক একই রকম। সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, সেস কমানো আর ভ্যাট কমানো, এই দুয়ের মধ্যে ফারাকটা একটু আমি বুঝতে চাইবো। যেখানে সেসের ক্ষেত্রে কিছুটা কম টাকা কমানোর একটা জায়গা রয়েছে, ভ্যাটের ক্ষেত্রে অনেকটা বেশি কমাতে হয়, এই দুটো বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, এবং কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা এই বিষয়ে। দেখুন, তার আগে আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, বলুন। যে জিএসটির হাইয়েস্ট রেট হচ্ছে 18%, রাজ্য কেন্দ্র মিলিয়ে 18%-এর বেশি ট্যাক্স করা উচিত নয়। তা যদি করে থাকে তাহলে বুঝতেই হবে যা ঘটছে দেশে সবটাই একটা বড় নাটক। কারণ না রাজ্য না কেন্দ্র 18%-এর তলায় বা 9% ভাগাভাগি করে নেওয়ার পক্ষপাতিত্ব নয়। স্টেটে, রাজ্যে সবকটা স্টেটে 22%, 20% হচ্ছে, তার মানে 18%-এর বেশি খালি একাই নিয়ে নিচ্ছে। এবার কেন্দ্র যেটা আগে ছিল এবং বন্টনের যেটা পরিস্থিতি ছিল, যে জিএসটিটা করবে তার একটা বড় অংশ স্টেটকে ফেরত, 42% ছিল, ধরে ধরে দেখা যাচ্ছে এটা 30%-এর বেশি শেয়ারিং হয় না। আর শেষ করে কেন নেওয়া হচ্ছে? কারণ কেন্দ্র অনেকগুলো খরচ করে যেটা ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, যেরকম ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, এর উপর যে খরচটা আসছে সেটা কমপ্লিটলি কেন্দ্রের, এবং কেন্দ্র সেটা চাইছে তার হাতে রাখার জন্য। শেষে বন্টনটা ম্যাক্সিমাম 1% দেয়, কিন্তু বাকিটা যেটা ডিস্ট্রিবিউট করা যায় তাতে কেন্দ্র 3% ফেরত দেয়। এখন যে 10% কমে গেছে কেন্দ্র থেকে, যে কোনো কারণে, রাজনৈতিক প্রেরণাই হোক, গালাগালি খাচ্ছে বা অপমানিত হচ্ছে, অন্য স্টেটে হেরে যাচ্ছে বলেই হোক, এর প্রতিধ্বনি আমরা রাজ্য থেকে পাচ্ছি না। তার মানে রাজ্য এর মধ্যে হাতে হাত মিলিয়ে দেখছে এটা শোষণ করা একটা ভালো উপায়। সুতরাং আমাদের প্রথম কথা হচ্ছে সারা দেশ, কেন্দ্র রাজ্য মিলে জিএসটির আধারে আসা উচিত। তাহলে পেট্রোলের দাম কখনোই 58 থেকে 60 টাকার বেশি হতে পারে না। আর তা যদি হয় তাহলে সবাইকার উপকার হবে। কিন্তু এটা হচ্ছে না কেন? এবার এটা হচ্ছে না, তার প্রধান কারণ রাজ্যগুলোতেও, আমি স্টেটের কথা বলছি, গ্রোথ অফ রেভিনিউ মাত্র 15%, লোয়েস্ট ইন ইন্ডিয়া, একমাত্র কর্ণাটকের থেকে কম। তার কারণ বেশিরভাগ টাকা আমরা ট্যাক্স করি না। আপনি বাজারে যান, বড় বড় মলে যান, আপনাকে জিএসটি দিতে হয়, কিন্তু আপনারা বাজারে গিয়ে যেখানে কাঁচা বাজার করুন বা মাছের বাজার করুন, মাংস বাজার করুন, আপনারা কি জিএসটি দেন না তো। এই কারণে যথেষ্ট আয় উপার্জন করছে না রাজ্য, কারণ তারা অনুদান দিচ্ছেন
এবং তারা হাততালি করে নেবে বলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার সবথেকে বড় আন্দোলন, সবথেকে বড় কথা বলতেন তিনি 30 সেকেন্ড। যে রাজ্য থেকে যে প্রত্যক্ষ কর, যে ডিরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যায়, সেটা রাজ্যকে ফেরত দেওয়া হয় না। এটা ওনার সবথেকে বড় অভিযোগ ছিল। আপনি পুরনো আর্কাইভ দেখলে বুঝতে পারবেন। উনি বললেন, উনি নিশ্চিত এই কথাটা বললেন যে ডিফেন্সের খরচাটা, ডিফেন্সের ইনভেস্টমেন্ট করতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয়। আমি কয়েকটা পয়েন্ট, যেটা আন্ডারলাইং পয়েন্ট আমার মনে হয় যে অর্থনীতি জানতে হবে না, বেসিক কথা বললেই হয়ে যায়। এক, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সবথেকে বড় উপার্জনের যেটা উপায় থাকে সেটা ডিরেক্ট ট্যাক্স, রাজ্য সরকার কিচ্ছু পায় না। দুই, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কেন্দ্রীয় সরকারের পলিসিটা দেখুন। আগে ছিল 50-50, এখন হয়ে গেছে, আগে ছিল 75-25, এখন হয়ে গেছে 50-50। তার মধ্যে রাজ্য সরকার আগে 50 খরচা করবে, তার ইউটিলাইজেশন পাঠাবে, তারপর কেন্দ্র সরকার দিবে। আমি শেষ করে দেবো। আরেকটা কথা হচ্ছে, এটা রাজ্য সরকারের উপার্জনের সব থেকে বড় উপায় হতে পারতো এই মোদী সরকারের আমলে, ছিল জিএসটি কম্পেনসেশন। রাজ্য সরকারগুলো জিএসটি কম্পেনসেশন পাচ্ছে না, তারপরেও রেভিনিউ কিন্তু কেন্দ্রীয় সরকারের বেশি, রাজ্য সরকারের কম। সজল বাবু, আমার এত তথ্যগত ব্যাখ্যা করার এখানে কোনো প্রয়োজন আছে বলে বিশ্বাস করি না। একটা খুব সহজ সরল কথা হচ্ছে, এই যে বাড়তি রেট 70 থেকে 110 টাকা হয়ে যাওয়া পেট্রোলে বর্তমান রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 9 টাকা লাভ করছে। কেন্দ্রীয় সরকার সেটা পেট্রোলে 5 টাকা কমানোয় 1-1.5 টাকা লোকসান হবে 9 টাকাটা। বাকি টাকাটা অন্তত কমিয়ে দেওয়া হোক। এই যে বাড়তি টাকাটা, আমি একদম লস করতে বলছি না, কোনো কিছু বলছি না, বাড়তি টাকাটা কমিয়ে দেওয়া হোক, এটাই একমাত্র বক্তব্য। এই সরকার কথা দিয়েছিলেন যে সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতা এলে পেট্রোলের দাম তারা কমাবে, তো কমিয়ে দিক, সিম্পল। নিশ্চয়ই ওর যে কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো অন্যান্য বিষয়, তার সঙ্গে উনি বলেছেন ডিফেন্স, করোনা, আরো অনেক কিছু সমস্যা আছে। আমি আসছি প্রতিশ্রুতির জায়গা থেকে আসছি। বিধানসভা নির্বাচনের আগে আমি আসছি, নির্বাচনের আগে রেশন মানুষের বাড়িতে পৌঁছে যাবে এমনই বলা হয়েছিল, কিন্তু রেশন কি আদৌ পৌঁছলো? এবং কেন্দ্রের তরফ থেকেও যে সিদ্ধান্ত নেওয়া হলো যে উৎসবের মরশুমে মানুষ কতটা অসুবিধায় পড়ছে, সেটা কি ভাবছেন নেতারা, দেশের হোক বা রাজ্যের হোক, নেতা নেত্রীরা? শোনাবো কিছু বক্তব্য, তারপর আসছি এই বিষয় ডিবেট। আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবো। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে, দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। এটা আমাদের সংকল্প। আমরা যা খরচা করেছি এতদিন, সেই খরচার 1 টাকা খাদ্য দপ্তর আজ পর্যন্ত দেয়। এই দায়িত্ব থেকে আমাদের রেহাই দিন, দুয়ারে রেশন দিতে পারবো না। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যারা গরিব মানুষ বা দারিদ্র সীমার নিচে থাকেন, বা যারা এই বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে আরো যখন অর্থনীতিটা দুর্বল হয়েছে, সেখানে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নাগরিককে সার্বিক সুরক্ষা দেয়া। এখন যদি কেন্দ্র সরকার সাহায্য না করে, রাজ্য সরকার নিজেদের জোরে কি করে চালাবে, এটা একটা প্রশ্ন উঠছে মানুষের মধ্যে। তাও আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে গরিব কল্যাণ যোজনার খাদ্যশস্য যেন দেওয়া হয়, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সম্ভব নয় গরিব মানুষকে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। সজল বাবু, বিনামূল্যে রেশন বন্ধের কেন্দ্রের এই সিদ্ধান্ত, সেটা তো মানুষই অসুবিধায় পড়ছেন, মানুষই সমস্যায় পড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, উৎসবের মরশুমে। 1 মিনিট সময় তোমার। সজল বাবু, দেখুন, ভারতবর্ষে 130-35 কোটি মানুষ আছেন, তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়ার মতন সক্ষমতা কোনো সরকারের আছে বলে আমি জানি না। আর এই যে রেশনটা যে কেন্দ্রীয় সরকার থেকে আসে, এটা আমি গতকাল থেকে বুঝতে পেরেছি। কারণ এতদিন তো আমি একটা সরকার পশ্চিমবঙ্গে তিনি ঘোষণা করলেন যে নির্বাচনের পরে বিনা পয়সায় রেশন দেবেন, প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। যে রেশনটা তারা দেন না, তারা সেটা প্রচার করেন, তারা সেটা তুলে ধরেন। কিন্তু আসলে এই ব্যবস্থাটা ছিল একটা টেম্পোরারি। প্রথমে এটা 3 মাসের জন্য ছিল, যখন করোনা হয় তখন ওই গরিব রোজগার যোজনা, সেটার থেকে প্রধানমন্ত্রী 3 মাসের জন্য সমস্ত ভারতবাসীকে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তারপর সেটা এক্সটেন্ডেড হয়ে এই 21 সালের নভেম্বর মাস অবধি ছিল। মানে সেটা ন্যাচারালি তার টাইম মেয়াদ শেষ হওয়ায় সেটাকে সে বন্ধ করে দিচ্ছে। কিন্তু
সেইটার উপরে নির্ভর করে একজন নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলেন বা পার হলেন। তিনি আগেই ঘোষণা করে দিলেন যে আমরা দুয়ারে দুয়ারে রেশন দেবো এবং বিনা পয়সায় রেশন দেবো। তো তিনি দিন রেশন, অসুবিধা কোথায় আছে? আমার এখানে মানুষ তো ডবল রেশন পায় না। আসছি কইনুর প্রশ্নের আগে একটা তথ্য দেখাতে চাইবো, সেটা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা গ্রাফিক্সেও দেখতে পাবো, যে রেশন ডিলারদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পক্ষে সম্ভব নয় দুয়ারে রেশন দেওয়া। তাহলে পরিকল্পনা করে কি দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রেশন ডিলারদের দাবি, তারা যদি দুয়ারে রেশন পৌঁছে দেন তাহলে তাদের মাসে খরচ হবে, অতিরিক্ত খরচ হবে 40,000-এরও বেশি টাকা। পরিবহনের এই খরচ কি রেশন ডিলারদের পক্ষ থেকে দেওয়া উচিত? আর যদি এটা হয় তাহলে এই পরিকল্পনাটা বা এই প্রকল্পটা যে বাস্তবায়িত হওয়ার কোনো চান্সই নেই, সেটা কি বুঝতে পারেনি রাজ্য সরকার? কোহিনুর 1 মিনিট সময়। আচ্ছা, আমি প্রথমে বলি, সজলদা একটু জানেন না ব্যাপারটা, সেটা হচ্ছে PMGKY। এটার কিছু লোক কার্ড আছে, সবার কার্ড এই নেই। এই কার্ডে কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেটা বিনামূল্যে পায়, আর রাজ্য সরকারের যে রেশন কার্ড আছে সেটার বিনামূল্যে সেটা রাজ্য সরকার দেয়। সেটা সবার আছে, 9 কোটি আছে লোকের আছে। অতএব কেন্দ্রীয় সরকারের যে PMGKY এর যে টাকাটা বিনামূল্যে রেশনটা ছিল সেটা বন্ধ করে দেওয়ার কথা বলছে, এবং সেটা বন্ধ করা উচিত না। আমার উত্তরটা এবার নিয়ে নি। মানে বিজেপির মতো বলবে, আমি একটু রেসপন্ড করতে হবে তো আমাকে, তো সেই কাজটা তো আমার দায়িত্বে আছে। 2 হচ্ছে, এখানে অনেকে বলেছিল সিঙ্গুরে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, অনেকে বলেছিল রাজনীতি ছেড়ে দেবে, সিঙ্গুরে জমি ফেরত দিলে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের বিশ্বাস আছে। দুয়ারে রেশন প্রকল্প এখন সাবজুডিস ইস্যু। বিশ্বাসে কি প্রকল্প দুয়ারে রেশন হয়েছে? তো বিশ্বাস রেখেছে, প্রচুর প্রকল্প হয়েছে, বাস্তবে হবে। এখন সাবজুডিস 70% রেশন ডিলাররা যে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত, অবশ্যই 17 না, এক সেকেন্ড, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যে আমার প্রশ্ন আপনি প্রশ্ন করেছেন, আমি বলিনি। আমার উত্তরের সঙ্গে উত্তরটা শুনতে হবে। উত্তর শুনছি তো। মমতা, এটা সাবজুডিস মামলা চলছে এখন ডিলারদের সঙ্গে। এই মামলার শেষে আপনি দেখবেন, আপনারা দুয়ারে রেশন প্রকল্প পাবেন। কিন্তু আমার শুধু এখানে একটা কথা, হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে, আর ভারতবর্ষের খাদ্যমন্ত্রী বলছে এবার আমরা সিচুয়েশন নর্মাল হচ্ছে। এর থেকে মূর্খের স্বর্গে বাস করা ভালো। বলতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে, এক্ষেত্রে কেন্দ্র সরকার কারণ দেখিয়েছে এটাকে উইথড্র করার ক্ষেত্রে। দেশ এখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। এখন কি ঘুরে দাঁড়াচ্ছে, কাকে ঘুরে দাঁড়াতে দেখলাম? আমি তো দেখলাম না। আমি তো খালি দেখলাম যে ভোটের আগে যে কিছু বিজেপি নেতা, মানে তৃণমূল থেকে কিছু নেতা বিজেপিতে গেছিল, তারা ভোটের পরে ঘুরে দাঁড়িয়ে বা তৃণমূলে গেছে। এর বাইরে ভারতে কি কোথায় ঘুরে দাঁড়াচ্ছে মোদিই বলতে পারবেন। আমি জানতে চাই, এবং বিজেপি সমর্থকও যারা আমাদের কথা এখন শুনছেন তাদের কাছে জানতে চাই, আপনাদের মধ্যে যারা যারা গত মার্চ মাসের পরে, গত বছর মার্চের পরে কোভিডের জন্য কাজ হারিয়েছিলেন, সবাই কাজ ফেরত পেয়েছেন, কাজে ফিরতে পেরেছেন? যারা যারা কোভিডের পরে কোভিডকে অজুহাত দেখিয়ে যাদের যাদের কোম্পানির মালিকেরা আপনাদের মাইনেকে অর্ধেক কি 3 ভাগের 1 ভাগ করেছিল, আপনাদের সবার মাইনে আবার আগের জায়গায় ফিরে গেছে? যে ব্যবসাদাররা, ছোট দোকানদাররা দোকান চালাতেন, তাদের এবার পুজোয় সেরম ব্যবসা হয়েছে? 2018-19 সালের পুজো অবধি উৎসবের মরশুমে যেরকম ব্যবসা হতো, ভারতে কে ঘুরে দাঁড়িয়েছে? একমাত্র কতগুলো বিজেপি নেতা ঘুরে দাঁড়িয়ে তৃণমূলে চলে গেছে। এর বাইরে আর আমি একটা কথা বলি, ধরুন এই যে PM কেয়ার্স ফান্ড, আপনারা জানেন যে আমাদের কোভিডের সময় ভারতে একটা রাষ্ট্রীয় চিটিংবাজি প্রকল্প হয়েছিল যার নাম PM কেয়ার্স ফান্ড। PM কেয়ার্স ফান্ডে আমরা তো দেখেছি এই জিনিস, বড় বড় কর্পোরেট সংস্থাগুলো নরেন্দ্র মোদীকে 20,000 কোটি টাকা ডোনেশন দিচ্ছে, তারা পরের দিন তাদের কোম্পানির এমপ্লয়ীদেরকে মেল পাঠাচ্ছে যে কোভিডের জন্য 20,000 বদলে তোমার মাইনে হয়ে গেল 10,000 টাকা। ভারতের সরকার তো কথা বলেনি যে আমাকে কেন ডোনেশন দিচ্ছেন, আপনার কোম্পানির এমপ্লয়ীকে মাইনে দিন, আমায় কেন ডোনেশন দিচ্ছেন, আপনার কোম্পানির এমপ্লয়ির চাকরিটাকে সুরক্ষিত রাখুন। তা তো করেননি। ভারতে কে ঘুরে দাঁড়িয়েছে? কোভিডের পরে যারা আক্রান্ত, মানে অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ঘুরেটা কে দাঁড়িয়েছে? এবং আমি জাস্ট একটা কথা বলি, মিনাক্ষী, আগেবার আমাকে সুযোগটা দেওয়া হয়নি বলে আমি বলছি, সজলদা যে কথাগুলো বলছিল না, সজলদা যদি পশ্চিমবাংলা জনতা পার্টির নেতা হতো না, আমার সেখানে বলার কিছু ছিল না, কিন্তু ঘটনাক্রমে তো ভারতীয় জনতা পার্টির নেতা। তো ও যে কথাগুলো বলছে, ওর প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশন তো ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলো মানছে না। তখন থেকে যে বলে যাচ্ছে যে রাজ্যের সরকার নিজের প্রফিটকে ফোরগো করুক, তাহলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। একটা বিজেপি শাসিত রাজ্যের নাম বলা হোক না যেখানে এইভাবে পেট্রোল ডিজেলের দামটা কমানো হয়েছে। আমার তো একটা সহজ প্রশ্ন। আমি শতরূপের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি বলিনি পেট্রোল ডিজেলের দাম ফোরগো করুক। আমি বারবার বলেছি যে অতিরিক্ত প্রফিট যেটা করছে, বাড়তি লাভ যেটা করছে, সেই বাড়তি লাভটুকু করুক। এবং সেটা ঘোষণার সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এরা সকলে করেছে। টোটাল 22টা রাজ্য করেছে, আর বেশ কিছু রাজ্য করেনি। চলো, এখানকার তথ্য দেখছিলাম 22টা রাজ্য করেছে। হ্যাঁ, 22টা রাজ্যে বিজেপি সরকার রয়েছে, 7টা রাজ্য করেছে। এখন অবিজেপি রাজ্য করেছে, তারা করেছে। তো যাই হোক, আচ্ছা 22টা হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ যারা নির্বাচনের আগে
হ্যাঁ, শতরূপকে আজকে এটা তো দেখলাম ন্যায্য অনেকটা কথা। বিরোধীদের টাকার ভূমিকা। 2014 সালে মোদিজি বলেছিল না। 30 টাকা, তোমার কাছে আছে? আরে ভাই, তোমার কাছে বিজেপি ম্যানিফেস্টোতে আছে 2014 সালে? বলেছিল 30 টাকায় নামাবে পেট্রোল। দাঁড়াও, মোদি তো চিরকাল, হয়ে গেছে। আরে মোদিজি তো মিথ্যেবাদী, আমি তো মানছি, কিন্তু তাহলে যারা বিজেপি সততার করছো কেন? প্রতীক, তাহলে যে বিজেপি হাওয়াই করছো কেন? চটি, তাহলে বিজেপি করছো কেন? যদি হাওয়াই তুমি মানে চটি মোদিজি, পার্লামেন্টে সত্যি যাবে, তোমাকে বিজেপি তিনি ভালো কি লাগছে না দেখে, তুমি তিনি বিজেপি কি কেন করছো? বলেছিলেন? তিনি তুমি কি তো যদি বলেছিলেন? মানো আমায় বলতে হবে তিনি কি মিথ্যাবাদী, বলেছিলেন? তাহলে তুমি কেন বিজেপি করছো? তুমি বলো, তিনি মিথ্যাবাদী। দাঁড়া, তোমাকে একটা কথা বলছি। দিদি না না, কি দিদি বলেছিলেন? ডেফিনেটলি মিথ্যাবাদী, আমি তো বলছি দিদি মিথ্যাবাদী, কিন্তু তোমাকে একটা কথা বলি। বলছিল 30 টাকা ওখানে পেট্রোল। এক সেকেন্ড কথা বলি। এই যে জিএসটি কে, এই যে একটা কথা যে বলছি, জিএসটি তে জিএসটির আওতায় যে আনা হচ্ছে না, তুমি দেখবে কদিন আগে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি রাজ্য সভাপতি, যে আমাদের কোনো অসুবিধা নেই, বিজেপি শাসিত রাজ্যগুলোর অসুবিধা নেই, শুধুমাত্র অবিজেপি রাজ্যগুলো চাইছে না বলে জিএসটির আওতায় আনা হচ্ছে না। জিএসটি কাউন্সিলের যে মিটিং হলো সেপ্টেম্বরের 17 তারিখ, আমার খুব ভুল না হলে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে একটার পর একটা বিজেপি শাসিত রাজ্য তার আপত্তি জানিয়ে এসেছে জিএসটির আওতায় আনা যাবে না, এবং তাদের আপত্তিটা আমি বলছি মিনাকে এখানে ফেলে দেওয়ার মতো নয়। বিজেপি শাসিত রাজ্য বেশ কতগুলো এবং অবিজেপি শাসিত রাজ্যর বক্তব্যটা কিন্তু এখানে কমন। ডেফিনেটলি জিএসটির আওতায় আনা হোক, কিন্তু জিএসটিকে সেখানে যে কেন্দ্র এবং রাজ্যের যে শেয়ারিংটা সেটাকে আরো রেশনালাইজ করা হোক। আর আমি শেষ কথা বলছি, সুমনবাবু এর আগের বার একটা কথা বললেন না যে রাজ্যের সরকারকে অনেকগুলো খরচা করতে হয় না, কেন্দ্র সরকার যেমন ডিফেন্সকে ইয়ে করতে হয়, ঠিকই কেন্দ্র সরকারকে মিলিটারিকে মাইনে দিতে হয়, রাজ্য সরকারকে পুলিশকে মাইনে দিতে হয়। সুতরাং এই কথা বলে লাভ নেই, খরচা সব সরকারেরই আছে। সময় আমার কমে এসেছে, যেহেতু আমি রেশনের বিষয়ে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো রাজ্য সরকারকেও এমন অনেক খরচা করতে হয় যে খরচাগুলো কেন্দ্র সরকার করতে হয় না। পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে 40,000-এরও বেশি টাকা তাদের এক্সট্রা খরচ করতে হবে, তাদের যদি দুয়ারে রেশন পৌঁছতে হয়, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের এই যে পরিকল্পনা, সেটার কি কোনো বাস্তব ভিত্তি আছে বলে মনে করেন আপনি? 1 মিনিট সময় আপনার। সুমন বাবু। হ্যাঁ বলুন। আমার আসল বক্তব্য হচ্ছে আমাদের মানতে হবে যে দুটো প্ল্যাঙ্কের উপর কিন্তু অর্থনীতি নির্ভর করে। একটা হচ্ছে গ্রোথ, যাকে বলা হয় ডেভেলপ, বিকাশ, আর আরেকটা হচ্ছে ইকুইটি। এখন রাজনৈতিক প্রেরণায় সব রাজ্য কিন্তু ইকুইটির অনুদান পাইয়ে দেওয়া এই রাস্তায় যাচ্ছে, কারণ তাতে ভোট পাওয়া যায়। কিন্তু যদি বিকাশ নিয়ে আসা যায়, তাহলে যে প্রশ্নগুলো উঠছিল যে যারা রোজগার পাচ্ছে না তাদের কোথায় যাবে, যারা বেরোজগার হয়ে গেছে তাদের কেন আমরা আবার তাদের যথাস্থানে ফেরত নিচ্ছি না, এই প্রশ্নগুলো তখনই আসবে। এখন আমরা যেটা আগে বলছিলাম, সস্তায় হাততালি পুরোনোর জন্য অনুদান এবং ইকুইটির উপর জোর দিচ্ছি, কারণ তাতে আমরা জনদরদি হিসেবে নিজেদের প্রচার করতে পারি। কিন্তু আসল জনদরদিটা তখনই হবে যখন বিকাশটা হবে মেজরিটি, অর্থাৎ বেশি লোকের মুখী হয়। ইনওয়ার্ড গ্রোথ ডেভেলপমেন্ট তখনই হবে যখন পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনইকুয়ালিটি কমানো যায়। একদিকে দেখতে পাচ্ছি আমাদের এই ভাড়াটা গরিব বড় লোকের বেড়ে যাচ্ছে, আরেকদিকে দেখতে পাচ্ছি যে বিকাশ হচ্ছে না। তো গরিবকে 50 টাকা দিলে সেটাকে অনুদান বলেন, আম্বানিকে 50,000 কোটি টাকা ছাড় দিলে সেটাকে ইনসেন্টিভ বলে। এই হচ্ছে আপনাদের কোনটা অনুদান? আমার ট্যাক্সের টাকা আমি পাবো, তাহলে অনুদানের কি আছে? আমার সময় টাকাগুলো কি করে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বিক্রি করছেন টাকা? আমার ট্যাক্সের টাকা আমার কাছে কোনো লাভ হবে না, আমজনতার লাভ হবে না। আমজনতার যাতে লাভ হয়, যাতে সমস্যার সমাধান হয়, সেদিকেই হয়তো প্রতিশ্রুতি না দিয়ে তা বাস্তবায়নের দিকে নজর রাখা দরকার। এই মুহূর্তে জবাব চাই বাংলা ডিবেট থেকে বিদায় নিচ্ছি। জবাব চাই বাংলা ডিবেট সেগমেন্ট এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। এরপর ফিরছি বিরতির পর ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট নিয়ে নজর রাখবো। শুরুতেই যে ব্রেকিং এর দিকে, ঠাকুরপুকুরে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন। শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেওয়ায় খুন বৃদ্ধা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো মিনাক্ষী, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঠাকুরপুকুরে যে খুনের ঘটনা গতকাল রাত্রিরে ঘটে এবং তারপরেই কিন্তু জয়েন্ট সিপি ক্রাইম তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এবং যেটা দেখা যায় যে ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার কিনারা করলো কলকাতার পুলিশের আধিকারিকরা এবং খায়রুল মোল্লা নামে একজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সে কিন্তু মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির চেষ্টা করেছিল এবং তারপরেই তাকে সেই কাজে বাধা দেওয়ায় তাকে কিন্তু খুন করা হয় এবং দীর্ঘ জেরা প্রক্রিয়ায় কিন্তু সেই গোটা ঘটনা স্বীকার করে নিয়েছে। মীনাক্ষী, এই বিষয়ে কি জানা যাচ্ছে, যে কি কারণে, কি উদ্দেশ্যে খুন, কিছু জানা গিয়েছে কি এখনো পর্যন্ত?
দেখো একবারই সেটা কিন্তু কলকাতা পুলিশের যে দীর্ঘ জেরা যে প্রক্রিয়া, সেই জেরা প্রক্রিয়া কিন্তু খায়রুল মোল্লা যেটা স্বীকার করেছে যে সে কিন্তু মদ্যপ অবস্থায় ছিল এবং সেই সময় সে কিন্তু শ্লীলতাহানির চেষ্টা করে এই বৃদ্ধাকে, এবং সেই সময় কিন্তু এই বৃদ্ধা তাকে বাধা দেয় এবং বৃদ্ধা বাধা দেওয়ার পরেই সে কিন্তু রাগের বশে তাকে গলা টিপে হত্যা করেছে। সেটাই কিন্তু সে জেরায় স্বীকার করেছে, যদিও তাকে জেরা পর্ব চলছে এবং তার সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত ছিল কিনা সেটাও কিন্তু জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, এবং এই মুহূর্তে তাকে কিন্তু জেরা করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ পর্বের পরেই কিন্তু গোটা ঘটনা সম্পর্কে কিন্তু বিস্তারিত যে তথ্য সেই তথ্য উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্ণব। নজর রাখবো আমাদের পরের খবরের দিকে, যে পরের ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা জানি ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে বিনামূল্যে রেশন প্রকল্প, সেই রেশন প্রকল্প আর চালানো হবে না। এবার সেই রেশন প্রকল্প আরও 6 মাস বৃদ্ধির আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রকে, এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন তিনি। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে পৌলমী। পৌলমী, বিস্তারিত জানাও। একেবারে মীনাক্ষী, তুমি নিশ্চয়ই জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকালই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে রেশন দেওয়া হতো বিনামূল্যে, সেই রেশনের যে মেয়াদ তা কিন্তু বাড়ানো হবে না, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্তই রেশন দেওয়া হবে বিনামূল্যে, একথা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি অনুরোধ জানিয়েছেন যে আরো 6 মাস যাতে বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ানো হয়, কেননা বর্তমানে এখনো পর্যন্ত কোভিড পরিস্থিতি জারি রয়েছে, দিল্লির অর্থনীতি এখনো সেভাবে চাঙ্গা নয়, তাই সাধারণ মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এখনো পর্যন্ত 6 মাসের মেয়াদ বাড়ায় বিনামূল্যে রেশনের জন্য। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে 6 মাসের জন্য রেশনের মেয়াদ বাড়িয়েছেন সাধারণ মানুষের স্বার্থে, তাই তার অনুরোধ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেন এই উদ্যোগ গ্রহণ করেন এবং সাধারণ মানুষের স্বার্থেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যেভাবে বিনামূল্যে রেশন দেওয়া হতো সেই মেয়াদ আরো 6 মাসের জন্য যেন বাড়িয়ে দেওয়া হয়। মীনাক্ষী, পৌলমী, এখানে আরেকটা বিষয় যে এই 6 মাসের জন্য মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে যে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সে বিষয়ে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কেন্দ্রের? নামিনাকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কেননা অরবিন্দ কেজরিওয়াল তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তিনি অনুরোধ জানিয়েছেন যে 6 মাসের জন্য যেন আপাতত বাড়িয়ে দেওয়া হয়। এবার পরিস্থিতিটা হয়তো পর্যালোচনা করা হবে এবং তারপরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে, তবে এখনো পর্যন্ত তাদের অবস্থান অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান স্পষ্ট করেনি। মীনাক্ষী, ধন্যবাদ পৌলমী। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। 3 নম্বর ব্রেকিং, তৃতীয় ব্রেকিং জবাব চায় বাংলার। চীনা অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা, চীনা অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে কংগ্রেস। চীনা অনুপ্রবেশ যেটি একটা মাঝে মধ্যে এই বিষয়ে নানান বিতর্ক এবং এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও হয়, সেই পেন্টাগনের রিপোর্টকে এবার হাতিয়ার করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, করে কংগ্রেস খোঁচা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঠিক কি কংগ্রেসের বক্তব্য আমরা জানবো, সৌমেনের কাছে চলে যাব সরাসরি, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন। সৌমেন, প্রধানমন্ত্রীকে খোঁচা দিল কংগ্রেস, কি বলছে কংগ্রেস? তোমাকে যেটা জানিয়ে রাখি যে কয়েক মাস আগে অরুণাচল প্রদেশে 4 কিলোমিটারের মধ্যে চীনা ফৌজ ঢুকে পড়েছিল বলে এরকম একটা খবর শোনা যায় এবং তা নিয়ে বিস্তর জলঘোলা হয়, প্রবল বিতর্ক তৈরি হয়। তখন ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে না, চীনা ফৌজ অরুণাচল প্রদেশে 4 কিলোমিটার মধ্যে অর্থাৎ ভারতে প্রবেশ করেনি, অর্থাৎ তখন চীনকে ভারত সরকারের তরফ থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। কিন্তু এখন পেন্টাগন একটা রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে তাদের যে তদন্ত সেই তদন্তের থেকে রিপোর্টে প্রকাশ পেয়েছে যে না, চীনা ফৌজ এই 4 কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছিল। পেন্টাগনের রিপোর্টকে সাধারণত বিশ্বের কোনো শক্তি রাষ্ট্রনায়করা ফেলে দেন না। পেন্টাগন এত বড় একটি সামরিক দপ্তর, সদর দপ্তর, আমেরিকার প্রধান সেনাবাহিনীর প্রধান দপ্তর, সেইখান থেকে এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর কংগ্রেসের কাছে সেই রিপোর্টটি আসার পর কংগ্রেস এবার প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে যে আপনি তো বলেছিলেন যে ক্লিন চিট দিয়েছিলেন চীনকে যে না, চীন প্রবেশ করেনি, চীনা সেনা প্রবেশ করেনি, তাহলে এখন পেন্টাগন যে রিপোর্টটা দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি প্রত্যাহার করুন। নিঃসন্দেহে এটা ভারত সরকারের কাছে অত্যন্ত অস্বস্তির বিষয় তো বটেই। এখন ভারত সরকার গোটা বিষয়টা কিভাবে রিয়াক্ট করে সেদিকে আমাদের নজর রাখতেই হবে।
সবাই ইতিমধ্যেই আমরা দেখেছি দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি সেনাবাহিনীর সঙ্গে উদযাপন করছিলেন তখন চীনকে এবং পাকিস্তানকে তিনি কড়া বার্তা দিয়েছিলেন এবং এই ক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা চীন এবং পাকিস্তানকে। সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে সেই সময় অভিযোগ করা হয় যে এই নির্দিষ্ট করে যে প্রতিবেশী রাজ্যগুলো তাদের যে আস্ফালন তাদের সেক্ষেত্রে খুব যে একদম টার্গেট করে কটাক্ষ করা হয় না। সুতরাং এই বিষয় নিয়ে বারবার কিন্তু কংগ্রেস এই যে কেন্দ্রের সরকার সেই সরকারকে বিঁধেছে এবং এবারও তার অন্যথা হলো না, তাই তো? নিশ্চয়ই জাতীয়তাবাদের প্রশ্নে যখন সেনাবাহিনীর বিভিন্ন জওয়ানদের সঙ্গে কর্তব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তিনি দীপাবলি উপলক্ষে মিট করছেন তখন তো তাদের তো একটা মোরালি বুস্ট আপ করার জায়গা থেকে এবং চীন এবং পাকিস্তান যারা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদেরকে একটা কড়া বার্তা দেওয়ার ভারত সরকারের তরফ থেকে জায়গা থাকে, এটা তো মেনে নিতেই হয় নিঃসন্দেহে, যে কোনো দেশ সেটাই করবে। কিন্তু তার পাশাপাশি যখন একটা আন্তর্জাতিক রিপোর্ট এইভাবে প্রকাশ পাচ্ছে এবং সেই রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে যে না চীন মাসখানেক আগে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছিল, রিপোর্টটা তো কিছুর উপরে বেস করে পেন্টাগন থেকে দেওয়া হয়েছে, এখন কিসের উপর বেস করে দেওয়া হয়েছে সেটা তো আলাদা বিষয়। কিন্তু কংগ্রেস এটাকে বড় একটা হাতিয়ার করেছে। প্রধানমন্ত্রী একদিকে সেনাবাহিনীর সঙ্গে মিট করছেন, তাদেরকে মোরালি বুস্ট আপ করছেন, দেশ তার সার্বভৌমত্বকে নষ্ট হতে দেবে না তিনি আশ্বস্ত করছেন। আবার সেই প্রধানমন্ত্রী এবং তার সরকার প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র রয়েছে এবং বিশেষ করে চীনের ক্ষেত্রে তিনি ক্লিন চিট দিচ্ছেন মাসখানেক আগে। এটাকে যে একটা রাজনৈতিক ইস্যু কংগ্রেস করবে এটা তো বলাই বাহুল্য। এখন আগামী দিনে 7 রাজ্যে নির্বাচন রয়েছে আগামী বছর, তুমি জানো, সেই নির্বাচনের আগে এটা যে একটা বিরাট ইস্যু কংগ্রেস করতে পারে তার ইঙ্গিত এখন থেকেই কংগ্রেস দিয়ে রাখত। ধন্যবাদ সৌমেন। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। বিহারের দিকে নজর রাখতে হচ্ছে কারণ বিহারে বিষ মদ খেয়ে মৃত বেড়ে 40 জন এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। বিহারে বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন বিশাখা নিউজ রুম থেকে আমার সঙ্গে এই মুহূর্তে। বিশাখা, কি আপডেট রয়েছে? দেখো মীনাক্ষী, যেটা এর আগে জানা যাচ্ছিল যে 32 জনের মৃত্যু হয়েছে বিস্মত কাণ্ডে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যেই বেড়ে গিয়ে 40-এর ওপরে উঠে যাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে এবং এখনও হাসপাতালে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত যে ফিগারটা আমাদের কাছে উঠে আসছে, যে মৃতের সংখ্যাটা বিভিন্ন জায়গা থেকে যেরকম উঠে আসছে, এখনও জানা যাচ্ছে যে বেটিয়াতে এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, সমস্তিপুরে 4 জনের মৃত্যু হয়েছে এবং গোপালগঞ্জে মৃত্যু হয়েছে 14 জনের। এইরকম একটা ফিগার যখন পাওয়া যাচ্ছে সেই জায়গায় কিন্তু আরও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, যেহেতু হাসপাতালে এখনও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সেই ক্ষেত্রে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাও মনে করা হচ্ছে। এবং এই ঘটনার যে উৎস একটা গ্রামীণ একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেই জানা যায় যে এই অনুষ্ঠানেই কিন্তু অনেকেই একসঙ্গে এই মদ্যপান করেছিলেন এবং তার থেকেই এই মৃত্যু কিনা সেটা এখনো খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের এখনো পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়নি, অর্থাৎ এখনো ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে যেটা স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে যদি ময়নাতদন্তের রিপোর্ট যত তাড়াতাড়ি পাওয়া যাবে তারা নিশ্চিত করে বলতে পারবেন যে ঠিক কী কারণে এই মৃত্যু। তবে প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং চিকিৎসকদের তরফ থেকে, তারা বলছেন যে বিষমদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে। মীনাক্ষী, ধন্যবাদ বিশাখা। নজর রাখতে হবে পরবর্তী ব্রেকিং এর দিকে মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রের আহমেদনগরের জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, আহমেদনগরের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাবেন সৌমেন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে। সৌমেন, ইতিমধ্যেই মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। এই কমিটি তাদের কি কাজ হবে, তারা ঠিক কি খতিয়ে দেখবে? তুমি ইতিমধ্যে জানো যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যু হয়েছিল, সন্ধ্যেবেলায় আরও একজনের মৃত্যু হয়েছে, 4 থেকে 5 জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ছিল, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে যে এই আগুনটা লাগলো কিভাবে মীনাক্ষী? কারণ এনসিপি নেতা নবাব মালিক তিনি আজকে সাংবাদিকদের কাছে বলেছেন যে মাত্র মাসখানেক আগে এই জেলা হাসপাতালে, আহমেদনগরের জেলা হাসপাতালে এই
কোভিড ইউনিটটা তৈরি করা হয়েছিল, বিশেষ করে ক্রিটিক্যালি কোভিড যে সমস্ত পেশেন্ট তাদের চিকিৎসার জন্য এই ইউনিটটা তৈরি করা হয়েছিল। তো এরকম একটা ক্রিটিক্যাল ইউনিটে আইসিইউর মধ্যে একটা ফায়ার এক্সটিংগুইশার থাকবে, সেটাই তো খুব স্বাভাবিক। একেবারে নতুন, মাত্র 5-6 মাস হয়েছে, সেরকম একটি ইউনিটের মধ্যে কি করে আগুন লাগলো? যদি আগুন লাগতেই পারে, শর্ট সার্কিট হতেই পারে, এটা তো ইলেকট্রিক্যাল বিষয়, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কিন্তু আগুন লাগলেও এই ফায়ার এক্সটিংগুইশার কাজ করলো না কেন? হ্যাঁ সৌমেন, আপাতত ধন্যবাদ তোমাকে। নজর রাখতে হচ্ছে আমাদের পরবর্তী খবরের দিকে। হরিয়ানার বিজেপি সাংসদের হুমকি ঘিরে বিতর্ক, কংগ্রেস নেতাকে হুমকি অরবিন্দ শর্মার, হাত কাটার ও চোখ উপড়ে নেওয়ার হুমকি বিজেপি সাংসদের। হরিয়ানার বিজেপি সাংসদের হুমকি ঘিরে বিতর্ক, হাত কাটার ও চোখ উপড়ে নেওয়ার হুমকি বিজেপি সাংসদের। मनीष ग्रोवर की तरफ अगर कोई आंख उठेगी उसकी आंख निकालने हाथ उठाए तो उसके हाथ को काट लेंगे, इसको कोई छोड़ेंगे नहीं। ये छटपटा रहे हैं। হাত কাটার ও চোখ উপড়ে নেওয়ার হুমকি আমরা শুনলাম বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ। কংগ্রেস নেতাকে হুমকি দিচ্ছিলেন ওই সাংসদ অরবিন্দ শর্মা। এবং তা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতির তোলপাড়। হরিয়ানায় কিভাবে প্রকাশ্যে একজন সাংসদ তিনি এই হুমকি দিতে পারেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। मनीष ग्रोवर की तरफ अगर कोई आंख उठेगी उसकी आंख निकालने हाथ उठाए तो उसके हाथ को काट लेंगे, इसको कोई छोड़ेंगे नहीं। ये छटपटा रहे हैं। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো পৌলমীর সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।